আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, এই দেশেরই একজন সাধারণ নাগরিক এবং রাষ্ট্রের একজন মালিক। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ একজন অহিংস রাজনীতিবিদ, নিবন্ধিত একটি রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। আমি অতি সাধারণ একজন মানুষ। আমার কথাগুলি হলো অতি সাধারণ, আর আমার নিজের ভাবনাটুকু প্রকাশই হলো আমার দেশের রাষ্ট্রের মালিক সাধারণ জনগণের সাথে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি প্রতিদিনকার ন্যায় যখন একটু সুযোগ পাই আপনাদের মাঝে আমি একটু উপস্থিত হই, আমার নিজের ভাবনাটুকু আমি আপনাদের সাথে প্রকাশ করি এবং যা প্রকাশ করি তা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার উদ্দেশ্য নয়। সেটি হলো আমার রাষ্ট্র, জনগণ, রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, মানবতাবোধ, ধর্মীয়, সর্বোপরি আমি ভাবি যে আমার রাষ্ট্রটি হবে শতভাগ সোশ্যাল সিকিউরিটি একটি বাংলাদেশ। রাষ্ট্রের মালিক জনগণরা শতভাগ সোশ্যাল সিকিউরিটি পাবে, তাদের হিস্সাটুকু তারা বুঝে পাবে, এটি আমার কামনা। আমি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রটি থাকবে না কোনো হিংসা, বিদ্বেষ, সহিংসতা, উগ্রতা এবং ধর্ম নিয়ে কোনো অধর্মের কর্ম। আমি এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার স্বাধীন চেতনা নিয়ে তার স্বাধীনভাবে চলাফেরা করবে এবং স্বাধীনতা উপভোগ করবে। যেখানে থাকবে না নৈরাজ্য, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, প্রতিহিংসা, যেখানে থাকবে না একজন আরেকজনের প্রতি বিদ্বেষ, থাকবে সুষ্ঠু ধারা রাজনীতি। সেই রাজনীতি হবে রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের জনগণের জন্য। সর্বোপরি আন্তর্জাতিক বিশ্বে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি সুষ্ঠু ধারা রাজনীতির মাধ্যমে একটি সুসংগঠিত, একটি সুষ্ঠু ধারার রাজনীতি, সেই রাজনীতি আমাদেরকে দেবে আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র। থাকবে আমাদের বাক স্বাধীনতা, আমাদের মুক্ত মনা এবং মুক্ত চর্চা। আমরা আমাদের ব্যক্তিগত মতামত আমরা আমাদের প্রকাশ করব। কারো কাছে তার মতামতটাই ভালো মনে হবে, কারো কাছে আরেকজনের মতামতটাই ভালো হবে। রাজনৈতিক দলগুলির ভিন্ন মতালম্ব থাকতে পারে, ভিন্ন মতাদর্শ হতে পারে, কিন্তু রাষ্ট্রের মৌলিক বিষয়গুলিতে ঐক্যমত থাকতে হবে। যদি ঐক্যমত না আজ পর্যন্ত 54 বছর হয়ে গেল, রাষ্ট্রের মৌলিক বিষয়ে কোনো ঐক্যমত নেই। আমার দেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমার দেশে রয়েছে একটি সংবিধান। এই সংবিধানটি অর্জন করতে রাষ্ট্রের অনেক এক সাগর রক্ত জড়াতে হয়েছে, যার দাগ এখনো শুকায়নি। একটি সংবিধান একটি রাষ্ট্রের জাতির জন্য একটা ভাগ্যের ব্যাপার। স্বাধীনতা পাওয়া, স্বাধীন রাষ্ট্র পাওয়া, এটিও একটি জাতির জন্য ভাগ্যের ব্যাপার। তাই
যেখানে আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক আমরা 3 বেলা আহারের আমাদের সমস্যা হবে না, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আমাদের হাতের নাগালে থাকবে, আমরা বেকার থাকবো না এবং আমরা কোনো হিংসা বিদ্বেষে জড়াবো না, আমরা লুটপাট এবং যত ধরনের নৈরাজ্য থেকে আমরা থাকব মুক্ত। আমাদের দেশে সকল ধর্মের বসবাস, একই সমাজে আমরা বসবাস করি, থাকবে না কোনো বৈষম্য, যার যার ধর্ম সে পালন করবে তা নির্দ্বিধায়। কোনো ধর্মের কোনো অনুষ্ঠান হলে তার ধর্মের অন্য ধর্ম গিয়ে কেন পাহারা দিতে হবে? যার ধর্ম সে পালন করবে, নিশ্চিন্তে পালন করবে। আমি এমন একটি বাংলাদেশ আমরা চেয়েছি, আমরা এখনো সেই বাংলাদেশ এখনো পাইনি যে আমি আমার মনের কথাগুলি আমি বলবো। আমার ধর্ম একটি বিশ্বাস, সেই বিশ্বাস যার যার ব্যক্তিগত মতামতের উপরে, বাক স্বাধীনতার উপরে, এবং যেখানে মানবাধিকার ক্ষুণ্ণ হয় সেই ধরনের কর্ম আমার সার্বভৌম বাংলাদেশে থাকবে না। সেই ধরনের একটি রাষ্ট্র, সেই ধরনের একটি আমরা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে আমাদের মা বোন নারীরা নির্বিঘ্নে চলাফেরা করবে, সকল ধর্ম বর্ণ বৈষম্য থাকবে না, একই সমাজে বসবাস করবে, তাদের যার যার সংস্কৃতি, যার যার অনুষ্ঠানাদি, ধর্মীয় অনুষ্ঠানাদি তারা পালন করবে, তারা নির্ভয়ে। কেন ভয় থাকবে ভাই? দেশটি তো সবার, এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ঠিক তদ্রুপ যারা সনাতনী ধর্ম সহ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সহ আরো অনেক ধর্মাবলম্বী আছে, সেটি তাদেরও রাষ্ট্র, তারাও কেন ভীতি আতঙ্কে থাকবে? তাদের কেন পাহারা দিতে হবে? তার কারণ সকল ধর্মের সকল নাগরিকের দেশ বাংলাদেশ, সবাই বাংলাদেশের নাগরিক। কিন্তু 54 বৎসর পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সোনার বাংলাটি আমরা পেলাম না। কিন্তু এই বাংলাদেশে বারবার হোঁচট খাচ্ছে, বারবার আক্রান্ত হচ্ছে বৈদেশিক সাম্রাজ্যবাদের দ্বারা, এবং আমাদের দেশটির যারা ধ্বংস করে দিয়ে গেছিল, যে দেশটিকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে গেছিল, লুটপাট করেছিল সে ব্রিটিশরা, তারপরে পাকিস্তানিরা, এর পাশাপাশি রয়েছে সাম্রাজ্যবাদ আর তাদের রেখে যাওয়া এবং তাদের পালিত কিছু দালালেরা, সে পাকিস্তানের যে ঔরজাত সন্তানেরা সহ মিলে আরো ভিন্ন অন্যান্য দেশের দালালেরা, যার মাতৃভূমিকে সে ভালোবাসে না, ভিন দেশের দালালি করে, লুটপাটে ব্যস্ত থাকে এবং হানাহানি কাটাকাটিতে ব্যস্ত থাকে। ধর্ম অত্যন্ত সংবেদনশীল একটা ব্যাপার। ধর্ম যা প্রত্যেকটি ধর্মই হলো সবার কাছে সম্মানিত এবং সবার যার যার মতো করে থাকবে। কোনো ধর্মে বলা নাই হিংসা বিদ্বেষ এবং সহিংসতা, সকল ধর্মে আছে শান্তির বার্তা। আমরা মুসলমান, এই জন্য আমরা গর্বিত যে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। কিন্তু আমাদের শান্তির ধর্মে অশান্তি সৃষ্টি করে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে আমাদের শান্তিপ্রিয় জনগণের মাঝে অশান্তি সৃষ্টি করে, তাহলে তো লাভ নেই। সহিংসতা, রক্তারক্তি এবং রাজনীতি সুষ্ঠু দ্বারা না হয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য, দালালদের দালালির মুনাফা অর্জনের জন্য তারা রাষ্ট্রটিকে ক্ষতবিক্ষত করে রাখছে, যা অদ্যবধি স্বাধীনতার আজকে 54 বৎসর পেরিয়ে গেল, আজও আমাদের সে কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক সেই রাষ্ট্রটি আজও আমরা পেলাম না। আজও আমাদেরকে বারবার হোঁচট খেতে হচ্ছে। আমরা বারবার দেখতে পাচ্ছি যে এক ভয়ঙ্কর আক্রমণ এই বাংলাদেশে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর প্রতি, রাজনৈতিক দলগুলি এক দল আরেক দলের প্রতি, রাজনীতিক ব্যক্তিরা আরেক দলের রাজনীতিক ব্যক্তির প্রতি চলছে সহিংসতা। সেখানে ধর্ম নিয়ে চলছে উগ্রবাদী এই কোনো জায়গায় নেই। সকল ধর্মে আছে শান্তির বাক্য সকল ধর্মে। আর আমরা হলাম মুসলমান, আমাদের ইসলাম সবসময় শান্তির বার্তা দেয়। ইসলামে সহিংসতার কোনো জায়গা নেই,
হিংসা ঘৃণার কোনো জায়গা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজ পর্যন্ত আমাদের এই শান্তিপ্রিয় এই আমরা এই দেশে যে আজও আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশটির যেটি পাওয়ার সেটি না পেয়ে আমরা সেখানে দেখছি শুধুমাত্র হানাহানি, কাটাকাটি আর উগ্র কথাবার্তা। আর দেখছি প্রতিনিয়ত রক্তারক্তি। 54 বৎসর পা পেরিয়ে গেল, আজকে বাংলাদেশে আপনি দেখুন কি হচ্ছে। এই 54 বৎসরেও আমাদেরকে কেউ দিতে পারেনি শান্তির বার্তা। আমাদের এই রাষ্ট্রের ভিতরে আমরা সকল ধর্ম একই সমাজে বসবাস করি। আমরা সকল ধর্মই, কারণ সবার ধর্ম আমরা যদি বাবা আদম আলাইহিস সালামের যদি সন্তান হতে পারি তাহলে আর আশরাফুল মাখলুকাত হলো সৃষ্টির সেরা জীব মানুষ। আশরাফুল মাখলুকাত তো বলা হয় নাই সৃষ্টির সেরা জীব মুসলমান মানুষ, সৃষ্টির সেরা জীব সনাতনী মানুষ, সৃষ্টির সেরা জীব খ্রিস্টান মানুষ, বলা হয়েছে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। তার মানে মানুষই হলো আমাদের ভিতরে, আমরা সর্বপ্রথম কথা হলো আমরা মানুষ। আমরা একে অন্যের প্রতি বিরাগ নয়, হিংসা নয়, ঘৃণা নয়, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে উগ্রতা নয়, একটি স্বাধীন শান্তিপ্রিয় একটি বাংলাদেশ গড়া। কিন্তু আমরা 54 বৎসরেও দেখতে পাচ্ছি সেই ধরনের, কিন্তু গত 12-13 মাস যাবৎ আমরা বাংলাদেশ দেখছি একটি নতুন বাংলাদেশ। আমরা 5ই আগস্টের 2-3 মাস আমরা ভেবেছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত যে শান্তির একটি দেশ, যে গণতান্ত্রিক দেশ, যেটা শতভাগ সোশ্যাল সিকিউরিটি উপভোগ করে সকল ধর্ম বর্ণ আমরা একই সমাজে বসবাস করবে, থাকবে না চুরি ডাকাতি, থাকবে না রাহাজানি, থাকবে না হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো ধরনের লুটতরাজ, থাকবে না ভিন দেশের দালাল, থাকবে না কোনো দালাল চক্র, থাকবে না মুনাফাখোর, থাকবে না সুদখোর। এই দেশটি থাকবে সকলের জন্য শান্তির একটি বাংলাদেশ। কিন্তু আমরা 54 বৎসর তো পেলামই না, আশায় আশায় বুক বাঁধছি, আর আমাদের সাধারণ জনগণকে একেবারে আষ্টে পিষ্টে এখন শুধু আমাদের হাড় গঙ্কালটা। এমন অবস্থা হয়েছে যে বর্তমানে আমাদের 3 বেলা আহার, আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের ব্যক্তিগত রাস্তা বের হলে আমাদের নিরাপত্তা এবং ঘরে থাকাটাও নিরাপত্তাহীনতা ভুগছে। আজ মা জাতি নারীরা আজ ঘরে বাহিরে সর্ব জায়গায় নিরাপত্তাহীনতা। শ্রমিকরা তার শ্রমের মূল্য পাচ্ছে না এবং বেকারত্ব বেড়েছে অনেক বহুগুণ, যা হিসাব করাও ক্যালকুলেটর এখন ধরবে না। দ্রব্যমূল্য যদি হিসাব করি এত ঊর্ধ্বগতি চিন্তা করা যায় না। স্বাস্থ্য সেবার কথা ভাববেন, আমি নিজে একজন অসুস্থ মানুষ, আমি ডাক্তারের কাছে যাওয়ার সাহস পাই না, কারণ ডাক্তার সাহেব যে পরীক্ষা দেবেন সে সামর্থ্য আমার নাই। তাহলে এই দেশের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবার থেকেও তারা বঞ্চিত। শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস। আর বিগত 13 মাসে শিক্ষা ব্যবস্থা বলতে কোনো ব্যবস্থা নেই। একটি কথাই দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে মেধার উৎপত্তি হতো সেখানের অবস্থাটা দেখুন বর্তমানে কি ঘটছে। সেখানে মনে আছে আপনাদের তাজুল নামে একটা ছেলে, যার একটা মানসিক, কিন্তু সে শিক্ষিত ছেলে, সে তাকে সারা রাত ধরে খাওয়ায় সারা রাত ধরে উল্লাস করে পিটিয়ে মেরে ফেলা হলো। বাংলাদেশের এই হলো কালচার। আর একটা নতুন সংস্কৃতি বাংলাদেশে শুরু হলো, সেটা হলো আমাদের ধর্ম, শান্তির ধর্ম ইসলামকে নিয়ে যে উগ্রতা, এটা কোনো স্বাভাবিক না, এটিও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাই একটি স্বাধীন সুস্থ রাষ্ট্র। আমাদেরকে খোঁচানোর জন্য যারা আমাদের 71-এও আমাদেরকে সর্বনাশ করে দিয়ে গেছে এবং আমাদের ধর্ষণ থেকে শুরু করে এবং 30 লক্ষ শহীদ থেকে শুরু করে আমাদের রাষ্ট্রটাকে শিক্ষা, যারা মেধাবী সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে আমাদের 2-3 লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করে আমাদের এই পুরো জাতিটাকে লন্ডভন্ড করে দিয়ে গেছিল এই পাকিস্তানি পাইকারা। তারপরও বলে ওরা মুসলমান, আমরা মুসলমান।
মুসলমান, আমরা নাকি ভাই ভাই। এবং পাকিস্তানের সেই উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে সেখানে ঔদ্ধত্যপূর্ণ কি তার নাকি অন্তর পরিষ্কার, দিল পরিষ্কার করতে হবে। আবার আমরা বাংলাদেশিরাও, তাদের দোসররাও, আমরাও বলছি মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমান মুসলমান যদি ভাই ভাই হয়ে থাকে, তাহলে ওরা 71 সনে ওরা তো ছিল মুসলমান, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মা বোনদেরকে কিভাবে দর্শন করতে পারলো, কিভাবে গণহত্যা চালাতে পারলো? একজন মুসলমান কি পারে এইভাবে গণহত্যা, এইভাবে ধর্ষণ, লুটতরাজ করতে পারে? যদি মুসলমান আমরা, ইসলাম আমাদের শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মদের উম্মত হিসেবে আমরা কিভাবে বলি পাকিস্তান আমাদের ভাই ভাই? বলুন আপনারা। আমিও তো একজন মুসলমান, আমার মুসলমান ঘরে আমার জন্ম, আমি সংখ্যাগরিষ্ঠ। কোন ধর্মে আছে যে হিংসা বিদ্বেষ এবং আকাম কুকাম করা এবং অন্যকে ধ্বংস করা? ঠিক যদি মুসলমান হয়ে থাকতো তারা যে সত্যিকার মানুষ হয়ে থাকতো, তাহলে এই বাংলাদেশে যে অপকর্মগুলি করে গিয়েছে সেটা কি ভাই ভাই লক্ষণ? এই ধরনের বোকাজ ভাওতাবাজি এবং তাদের প্রেতাত্মা আমাদেরকে সেভাবে যে আমাদের এই রাষ্ট্রটি, এই অঞ্চলটিকেও সেভাবে ধ্বংস করে দিয়ে গেছিল ব্রিটিশরা। ব্রিটিশ থেকে পরবর্তী পাকিস্তান হওয়ার পর, তারপরেও আমাদের যখন পাকিস্তান থেকে আমরা বাংলাদেশে রক্তের মাধ্যমে স্বাধীন হলাম, সেই মুসলমান ভাই ভাই নামক ওই ওই যে জন্তু, ওই জানোয়ারদের হাত থেকে আমরা রক্ষা তো পাইনি। তাহলে কিভাবে আমি বলবো মুসলমান মুসলমান ভাই ভাই? কিভাবে বলতে পারে? আমার রাষ্ট্রটাকে মেধাশূন্য করে, মেধাশূন্য জাতিতে পরিণত করে রেখেছে। 2-3 লক্ষ মা বোনদের সম্ভ্রম নষ্ট করে দিয়ে গেছে এবং এগুলোর যার সন্তান সৃষ্টি, চারার সন্তান সৃষ্টি করে দিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে। পাকিস্তানিদের কাছে আমাদের প্রাপ্য শুধু একটা নয়, প্রাপ্য আছে 2টা হিস্সা। একটি হলো 47-এ যখন ব্রিটিশ ভারত আলাদা হয়ে যায়, তখন কিন্তু যখন ভারত পাকিস্তান আলাদা হয়, তখন কিন্তু ব্রিটিশরা তাদের লুণ্ঠিত অর্থ এবং সম্পদ ভারতকে একটা অংশ হিস্সা বুঝিয়ে দেয়, পাকিস্তানকে একটা হিস্সা বুঝিয়ে দেয় 47-এ। তাহলে পাকিস্তানের ভিতরে তো আমরাও ছিলাম, আমাদের হিস্সাটুকু পাকিস্তান দেয় নাই, সেখানেও প্রতারণা করছে পাকিস্তান আমাদের সাথে। 71 সালে তো ভয়াবহতা, এটা তো কখনো ক্ষমার অযোগ্য, ক্ষমা করা যায় না। আজ পর্যন্ত ক্ষমা চাওয়া, হিস্সা, আমাদের হিস্সাগুলি বুঝে দূরের কথা, বরঞ্চ ঔদ্ধত্যপূর্ণ আচরণ। যাই হোক, আমাদের এই দেশে এইভাবে চলছে। আমরা কোনো চাই না কোনো হিংসা বিদ্বেষ, কিন্তু আমাদের দেশে বর্তমানে যেভাবে দালালি এবং সাম্রাজ্যবাদের দালালদের যে উৎপাত সারা বাংলাদেশে গত কয়েক মাস যাবৎ যে ঔদ্ধত্যপূর্ণ যে নৈরাজ্য চলছে, যেখানে শান্তি দূরের কথা, নিরাপত্তা দূরের কথা, সামাজিক অবক্ষয় একেবারে নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে, শান্তিতে আছে কেউ বলতে পারবে না। একটা গোষ্ঠী বলতে পারবে যারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছেন, যারা আজ বাংলাদেশে কি হচ্ছে, এই গত 12-13 মাসে বাংলাদেশে কি হচ্ছে আপনারা দেখুন, আপনারা নিজেরাই ভাবুন। একটি মব সংস্কৃতি সৃষ্টি হয়েছে, যার কারণে আজ কেউ কাউকে হত্যা করা যেন কোনো ব্যাপারই নয়। একটা মানুষ, সে যাই হোক, যত খারাপই হোক ভালোই হোক, যখন সে মারা যায়, আমরা মুসলমান আমাদের রীতি অনুযায়ী আমরা দাফন কাফন করে আমরা তাকে দাফন করি। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের মতো করে। আমরা যখন কবরস্থ করে দিই, আমরা যদি মানুষ হয়ে থাকি, সেই মারার পরে ওই ব্যক্তির প্রতি আর কোনো ক্ষোভ থাকার কথা, কিন্তু আমরা কি দেখছি, তাকে তুলে নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে গিয়ে আমরা আগুন দিয়ে পুড়িয়ে তাকে ছাই করে দিচ্ছি। এবং সারা বাংলাদেশে আমাদের পীর মাশায়েখ ফকির, আমাদের বিভিন্ন যাদেরকে আমরা সম্মান করি, যে মাজার আছে, তাদের যে সবগুলাকে জ্বালাও পোড়া অগ্নিসংযোগ, যার প্রেক্ষিতে সেখানে দেখুন একটা ঘটেছে রাজবাড়িতে। এই সারা বাংলাদেশে বিভিন্ন পীর আউলিয়া দরবেশ বা এই ধরনের যারা আছে, তাদের মাজারগুলি ভেঙ্গে চুরমার লুটপাট করছে। এটা কি আমাদের ধর্মীয়? আমরা যদি বলে নিজেকে বাহাদুরি করি যে এটা কি কর্ম? না, এটা তো ফৌজদারি অপরাধ, অন্যায় কর্ম। কেউ যদি অন্যায় এবং ভুল তথ্য দেয়, ধর্মকে যদি ভিন্ন খাতে যে অপপ্রয়োগ করে, অপপ্রয়োগের কথা বলে, তখন ফৌজদারি কার্যবিধি আছে, আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে।
কিন্তু আমি কি পারি? আপনি কি পারেন যে তার তার মাজার ভেঙে দিতে, আগুন জ্বালিয়ে দিতে? আপনি কি পারেন আপনি বিভিন্ন জনতার নাম দিয়ে আপনি মুসলমানের তকমা লাগিয়ে আপনি যার যার ঘরে ঢুকে তাকে পিটাতে? আপনি পারেন যে আপনি তকমা লাগিয়ে মক করে আপনি একজনকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে? আপনি কি পারেন জাস্ট তার ঘরে ঢুকে যেতে পারে? আপনি কি পারেন যে রাজনীতিতে একজন খারাপ থাকবে, ভালো থাকবে, আইন আছে, বিচার আছে, আদালত আছে? আপনি কি পারবেন আপনি একটা গোষ্ঠী এক হয়ে গিয়ে কয়েকজন মিলে গিয়ে তার বাড়ি জ্বালিয়ে দিতে? আপনি কি পারবেন তার বাড়ি তালা মেরে দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে দিতে? আপনি কি পারবেন বিচার প্রাঙ্গণ হলো নিরাপদ, আসামি হোক, চোর হোক, ডাকাত হোক, যেই হোক না কেন সেখানে পারবেন আপনি তাই যে কোনো আইনজ্ঞ থেকে শুরু করে যারা আসামি, যারা ওখানে যান তাদেরকে, তাদের উপরে যে ভয়ানক আক্রমণ হচ্ছে, তাহলে মানুষ হিসাবে আপনি কি পারেন যে এখানে এই ধরনের কর্মগুলি? সোজা একটা কথা দেখেন, বাংলাদেশে এক সমস্ত আমাদের যে নিজস্ব কালচার আছে সেটি ধ্বংস। আমরা ধর্ম, আমার ধর্ম আমি পালন করব। আপনি যদি আপনার নিজের ধর্ম আপনি পালন না করেন, আপনি যে ধর্মের হোক, আমি তো বলার কেউ নই, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি ধর্ম পালন করবেন কি করবেন না এটা একান্ত আপনার ব্যাপার। আপনি হয়তো এতটুকু বলতে পারেন যে তুমি তো এই ধর্মের, আমি এই ধর্মের, আসো এটা 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 এটা। আপনি যদি বুঝাই তারা আনতে পারেন, আনবেন, কিন্তু তাই বলে তার উপর তো হাঙ্গামা করে, তার উপর তো আঘাত করে, তার উপর রক্তাক্ত করে তো নয়। যে যেভাবে শান্তি পায়, যে যেভাবে চলবে চলবে। আমার কথা আমি বলছি, আপনার কাছে খারাপ হয়তো লাগতে পারে, কিন্তু এটা আমার ব্যাপার, আমার বাক স্বাধীনতা। আপনি আমার কথা শুনলেন না, আপনার যদি আমার ভালো না লাগে আমি আপনার কাছে যাব না, আপনার দিকেও তাকাবো না, আপনার কথাও শুনবো না, কারণ বাক স্বাধীনতা, আমার কথা আমি বলবো। তবে হ্যাঁ, বাক স্বাধীনতার একটা কথা আছে, অশ্লীলতা, অস্থিরতা, অসভ্য ব্যবহার, এটি সমগ্র সারা পৃথিবীতে কোনো রাষ্ট্রে এই আইনই আছে যে অশ্লীল অসভ্য আচার আচরণ করা যাবে না। তাহলে আমি কেন ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করব? কেন আচরণটা আমি খারাপ করব, অশ্লীল করব? এটা আমি করতে পারি না। আপনি যদি আমার আচার ব্যবহারে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার পাশে যে আমার বাড়ি, আমার পাশের বাড়ি হলো আমার একই সমাজের সনাতন ধর্মীয়দের বাড়ি, তাহলে তার প্রোগ্রাম সে করবে। আমার সমস্যাটা কোথায়? আমার ধর্মীয় উৎসব আমি পালন করব, আমার সমস্যাটা কোথায়? কিন্তু তখনই সমস্যাটা হবে যদি রাষ্ট্র এবং সমাজের কোনো অকল্যাণকর কর্ম করে থাকে। তার জন্য আমি তো তার বাড়িতে হানা দেওয়া, তাকে গায়ে আঘাত দেওয়া, রক্তাক্ত করা তো আমার অধিকার নেই। আমার অধিকার রয়েছে, আছে, আমি হয়তো প্রশাসনকে অবগত করতে পারি, প্রশাসন আছে, আইন আছে, বিচার আছে, কিন্তু আমরা একই সমাজে বসবাস করব, শান্তিতে থাকব। কিন্তু শান্তির বদলে আর অশান্তিতে আমরা বাংলাদেশে আর সারা বাংলাদেশে যে অবস্থা, যে নৈরাজ্য, যে শেষে মবের রাজ্যে সবাই এখন রাজা, মবের রাজ্যে এখন সবাই রাজা, যার কারণে কেউ কাউকে যে কোনো কারণে হত্যা করা, লুটতরাজ করা, অপমান, অপদস্থ, মুরব্বী মানা নাই, পিতা মাতা নাই, শিক্ষক নাই, কোনো কিছু নাই, যার যেমনি খুশি এমনি সে চলছে, এমনি তার কর্মকাণ্ড চালাচ্ছে। তার মানে মবের রাজ্যে সবাই আমরা রাজা, যার খুশি তাই করব, যা খুশি তাই বলবো, আমাদের আর কোনো কিছু বলবো না, কারণ এখানে তো আর কেউ নেই যে আমাদের নিয়ন্ত্রণ করা, পথের দিশা দেখানোর জন্য। কারণ দিক বিদিক শূন্য, দিকহীন, এবারে রাস্তার যে একটা নির্দেশনা আছে, আর ওই সেই রাস্তাটুকু আর নেই, সোজা নেই। এটি যে কোন দিকে গিয়েছে বাংলাদেশ চলার রাস্তাটি আজ কেউ জানে না, যেমনি খুশি এমনি চলছে। মবের রাজ্যে সবাই রাজা, তাই তো অমানসিক, অমানবিক, নির্মম, নিষ্ঠুরভাবে কর্মকাণ্ড চলছে, হত্যাযজ্ঞ চলছে। প্রিয় শ্রোতাবৃন্দ, দেখুন যে বগুড়ায় একটা ঘটনা, সে একটি বগুড়ার শতাব্দী তেল পাম্পের একজন কর্মচারী এবং সে ম্যানেজার ইকবাল হাসানকে তারই সহকর্মী, আমি দেখলাম ভিডিওতে, আমার মনে হয় আপনারাও দেখেছেন, দেখুন হাতুড়ি দিয়ে 15 সেকেন্ডে 13 বার তার ঘাড় এবং মাথাতে 13 বার কিভাবে আঘাত করে ঘুমন্ত অবস্থা হত্যা করা হয়েছে। এটি কি মানুষের দ্বারা সম্ভব আপনি বলেন? তার মানে কি মবের রাজ্যে সবাই রাজা, এখানে আর কোনো আইন আদালত বিচার প্রশাসন দরকার নেই। এই যে এই ভিডিওটা যদি দেখি, কত ভিডিও আর দেখবো,
ঝুলানো, মেরে ঝুলানোর ভিডিও দেখেছি, এবং গর্ভবতী পুলিশ নারীকে হত্যা করা, অগ্নিসংযোগ করা, এমন শত শত নিরীহ কোমলমতি ছাত্রদের হত্যা করা, এটি যেন সমগ্র কিছু যেন একটি জায়েজে পরিণত হয়ে গেছে। এই ধরনের হত্যা কি করতে পারে? ভিডিওতে আমি দেখলাম যেটা বগুড়ার যে শতাব্দী তেলের পাম্পের কর্মচারী ইকবাল হাসানকে তার এই সহকর্মী রতন 15 সেকেন্ডে 13 বার হাতুড়ি দিয়ে যে পিটিয়ে পিটিয়ে মাথায়, সে ছিল ঘুমন্ত, ভিডিওতে দেখলাম ঘুমন্ত, তাকে হত্যা করা হলো। এটি শুধু একটি হত্যাকাণ্ড, সারা বাংলাদেশে একই। আপনি একজন যে সম্বন্ধে হোক কোথাও আছেন, ভালো লাগে না, আইন শৃঙ্খলা কেউ এখন দাঁড় দাঁড়ায় না, কারণ মবের রাজ্যে সবাই এখন আমরা রাজা। এই হলো এই যে বগুড়ার শতাব্দী তেলের পাম্পে ইকবাল হাসানকে তার সহকর্মী যে হাতুড়ি দিয়ে 15 সেকেন্ডে 13 বার আঘাত করেছে, গুনে দেখবেন। নির্মম হত্যাকাণ্ড সংঘটিত, সারা বাংলাদেশ আজ নৈরাজ্য, আর হত্যাযজ্ঞ দর্শনযজ্ঞ চলছেই, দেখার কেউ নাই। আরেকটি দেখুন, চাঁদপুরে হযরত সুলাইমান শাহ, একজন পীর ফকির, হ্যাঁ, ওনাকে মানুষ সম্মান করে, যারা সম্মান করে করে, যারা করবে না যাবে না, যারা কিছু দরকার নেই, এবং কিন্তু সেখানে গিয়ে লুটপাট এবং ভাঙচুর, অগ্নিসংযোগ। কেন ভাই? আপনার যদি ভালো না লাগে, আমার যদি ভালো না লাগে, আমি এখানে যাবো না। আর আরেকজনের ভালো লাগে, আরেকটা তারা সেখানে যাবে। এটা যেন ব্যক্তিগত ব্যাপার। এখানে এখানে আপনি যা ইচ্ছে তাই, এবং এই হযরত সুলাইমানের অসংখ্য ভক্ত, সারা বাংলাদেশে এরকম পীর ফকিরদের মাজার রয়েছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাইকার করে দিচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে। তার মানে আবার একই কথা, মবের রাজ্যে সবাই রাজা। এই হলো চাঁদপুরের ঘটনাটা। সারা বাংলাদেশে আরেকটি লক্ষ্য করে দেখেন, একটা কাজটিকে আমি সাধুবাদ জানাই, এটা সত্য কথা, যদি মহৎ উদ্দেশ্য নিয়ে করা হয়। আমরা ইদানিং এই গত কয়েক মাস, বিশেষ করে 5 আগস্টের পর 2-3 মাস পর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন পীর না ফকির রাস্তাঘাটে শুয়ে থাকে, খালি গায়ে চলে, চুল লম্বা, বিভিন্নভাবে এটা তার মতো করে সে চলছে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু লোকজন তার চুল কাটছে, দাড়ি কাটছে, তাকে গোসলও করাচ্ছে, নতুন কাপড় চোপড়ও দিচ্ছে। আমি সাধুবাদ জানাই যদি সৎ উদ্দেশ্য হয়। পাশাপাশি এটিও ভাবুন তো, কেন হঠাৎ করে এটা হলো? সেই ফকির পীর হোক যাই হোক, সে যেভাবে থাকতে অভ্যস্ত, সে ওভাবে থাকবে, সেভাবে থাকবে, সে সেভাবে থাকবে। কিন্তু তাকে গোসল করা হচ্ছে, নতুন কাপড়ও দেওয়া হচ্ছে, এবং কি তাকে তার চুল কেটে দিচ্ছে, তার দাড়ি এত লম্বা সেটা কেটে ফেলছে, তার চুল লম্বা সেটিও ফেলে দিচ্ছে। ভালো, এই এবং সাধারণত গোসল করছে, যদি এটা মহৎ উদ্দেশ্য হয় আমি এটা সাধুবাদ জানাই পারি। কিন্তু পাশাপাশি আপনারা একটু ভেবে দেখুন তো, কেন হঠাৎ করে এই বাংলাদেশে আমরা কখনোই দেখি নাই, হঠাৎ করে কেন এই রাস্তাঘাটে এই ফকির বিভিন্নভাবে যারা জীবন যাপন করতে অভ্যস্ত, খোলা জায়গায় যাতার মতো করে, কেন হঠাৎ করে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এই মানবিক কর্ম করে যারা করছে, হঠাৎ করে কেন শুরু হলো? একটু ভেবে দেখুন তো। আমি আবারও বলছি, তাদের কাজগুলো যদি মহৎ উদ্দেশ্য, আমার কাছে ভালো লাগছে যে একদম জট খাওয়া চুলে লম্বা লাঠি শিকল এরা পরিষ্কার করে দিচ্ছে, এবং তার দাড়ি এত বড়, এবার দাড়ি জট হয়ে গেছে, সুন্দর সাবান তাবান দিয়ে গোসল করে নতুন কাপড়ও পরিয়ে দিচ্ছে, অনেকে কিছু অর্থ সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু ঘটনা হলো যে এর পিছনে কি আছে, কেন এটি হঠাৎ করে এগুলো শুরু হলো, সেটিও একটু ভেবে দেখা দরকার। এটা জনগণ আপনারাও ভেবে দেখুন, কিন্তু অনুরোধ করবো প্রশাসনকে এটির দিকে একটু নজর রাখুন। এই হলো আমার সারা বাংলাদেশে এইটা যে চলছে, এটা এর পিছনে কোনো ঘটনা আছে কিনা এটি দেখা একান্ত প্রয়োজন। সারা বাংলাদেশে যে যে নির্মম নৈরাজ্য চলছে তা কি বন্ধ হবে? বন্ধ করা অতীব জরুরি, নাকি চলতেই থাকবে? প্রিয় শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, আমরা চাই একটু শান্তি। আমরা কার কাছে বলবো? বলার মতো কিছু নেই, কারণ আমরা মবের রাজ্যে আমরা সবাই রাজা। আরেকটি দেখুন, আমরা মুসলমান, দেখুন মুসলমান দিয়ে আমরা বিভিন্ন ওয়াজ করে, কিন্তু সেখানে
যে 10 বার আল কোরআন হাদিসের কথা না বলে সেখানে কিন্তু কথা বলছি কিন্তু রাজনৈতিক। দেখুন দেখুন ভোলা শহরে কি হয়েছে, আমরা এরকম বহু দেখেছি। গাজীপুরে একজন আলেমকে হত্যা করা হয়েছে জবাই করে, বহু মসজিদে ইমামকে হত্যা করা হয়েছে জবাই করে। এর ভিতরে এরকম চলছে। এরপরে দেখেন ভোলা শহরে গত শনিবারে ভোলা শহরে উত্তর চর নোয়াবাদের এক মাদ্রাসা শিক্ষককে আমিনুল হক দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক এবং সদর উপজেলা মসজিদের খতিব, তাকে মাদ্রাসায় ঢুকে তাকে হত্যা করা হয়েছে। হত্যা মানে কি, এমনভাবে তাকে কোপানো হয়েছে যে হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করছে। এটি একটি নয়, চলছে সারা বাংলাদেশে। আর নারীরা ভয়ঙ্কর অবস্থা, এবং সনাতনী থেকে অন্যান্য ধর্মীয়দের অবস্থা আরো করুন। কেন ভাই? আমরা তো শান্তি চাই। কেন আমাদের দেশে এরকম নৈরাজ্য চলবে? কোথায় আমাদের স্বাধীনতা? আমাদের ধর্ম তো অত্যন্ত উৎকৃষ্ট। আমাদের ধর্মে তো কোনো ধরনের রাহাজানি, কোনো জন হিংসা বিদ্বেষ এগুলি তো নেই। খুন খারাপি তো পরের কথা, কেন হবে? যেখানে আমাদের ইসলামী স্লোগান দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, এটি কি আমার ইসলাম শিক্ষাতে, কোন ধর্মে এগুলো শিক্ষাতে? কেন হচ্ছে? রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা দুর্বিষহ, বন্যাগ্রস্ত যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আজও দেখেন তাদের যে হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, যে ক্রন্দন, সে কেউ শোনার মতো নাই। নাই কোনো সমাজে যারা সমাজের প্রতিনিধিত্ব করে এমন কেউ। বীজ নেই, ফসল ফলাতে পারছে না, চাকরি নেই, বাকরি নেই, অর্থ নেই, দেখার কেউ নেই। একটি আছে, মবের রাজ্যে সবাই রাজা, আর ঔদ্ধত্যপূর্ণ কথা বলে ভিনদেশী নাগরিক এসে বাংলাদেশে। এই কি আমার বাংলাদেশ? না, আমরা বাংলাদেশ সুষ্ঠু ধারার রাজনীতি চাই এবং দেশপ্রেমিক চাই। ঘরে ঘরে একটি সংবিধান রাখা চাই। আপনারা সবাই ঘরে ঘরে একটা সংবিধান রাখবেন। বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে বলবো, পিতা মাতাদেরকে বলবো, আপনারা অন্তত প্রতিজন দরকার নাই, প্রত্যেক ঘরে একটি করে সংবিধান রাখুন। তাহলে আমাদের সাথে কেউ ভাওতাবাজি করতে পারবে না। রাজনৈতিক ভাওতাবাজি থেকে শুরু করে কোনো ভাওতাবাজি করতে পারবে না, যদি আমরা জানতে পারি আমাদের সংবিধানে কোথায় কি আছে। তাই সর্বোপরি একটাই কথা, রাষ্ট্র এভাবে চলতে পারে না, এর একটা সুষ্ঠু ভিত হওয়া দরকার। আর এটা হতে পারে একমাত্র দেশপ্রেমী, চরিত্রবান, সত্যিকার মানুষ, যারা মানুষ মানুষকে ভালোবাসতে পারে। অমানুষ কখনো মানুষকে ভালোবাসতে পারে না। আর মানুষ মানুষের ধর্মে ধর্মে কখনো হানাহানি হতে পারে না, নৈরাজ্য চলতে পারে না। তাই সুষ্ঠু ধারা রাজনীতি একমাত্রই পারে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। না হলে মবের রাজ্যে আমরা সবাই রাজা, চলতেই থাকবে, কেউ থামাতে পারবেন না। আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না। যিনি মবের রাজে রাজা সেজে এই যে নৈরাজ্য সারা বাংলাদেশে ঘটাচ্ছে, তারাও একদিন বাঁচবেন না। কিন্তু আমি চাই 100% সিকিউরিটি বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। অশান্তি আর না করে জনগণের সম্পত্তি জনগণকে ফিরিয়ে দিন। জনগণ রাষ্ট্রের মালিক, জনগণকে আর ঠকানোর, ভাওতাবাজি করার কেউ চেষ্টা করবেন না। ভাওতাবাজি রাজনীতি করেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। মবের রাজ্যে আমরা সবাই রাজা। এখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রত্যেকটা নাগরিক পাড়া মহল্লা এলাকায় ঐক্যবদ্ধ হন। তবে সহিংসতা বর্জন করুন। অহিংসভাবে প্রতিরোধ করতে হবে, কথা বলতে হবে। না হলে এই সহিংসতা বেড়ে চলবে। শান্তির বাংলাদেশ কখনোই আমরা নির্মাণ করতে পারবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন।